আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আজকে আপনাদের পড়ে শোনাব স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমস সিরিজের একটি কাহিনী, মাননীয় মক্কেল। গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। 1902 খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বর মিস্টার হোমস এবং ডক্টর ওয়াটসন নর্দাম্পল্যান্ড অ্যাভিনিউয়ের একটা বাড়ির ওপরতলার একটা ঘরে পাশাপাশি বসেছিলেন। সেদিনই এই কাহিনীর শুরু। ওয়াটসন জিজ্ঞাসা করেছিলেন কোনো খবর টবর আছে কিনা, এবং তার উত্তরে তিনি গায়ের কাপড়ের ভিতর থেকে লম্বা সরু নার্ভাস একটা হাত বার করে পাশে রাখা কোটের ভিতরের পকেট থেকে একটা খাম বার করলেন। বললেন, হয়তো এ কোনো নির্বোধ লোকের কাজ, যার একমাত্র উদ্দেশ্য হলো নিজেকে জাহির করা, কিংবা এর মধ্যে হয়তো সত্যি সত্যি কোনো জীবন মরণ সমস্যা লুকিয়ে আছে। চিঠিটা ওয়াটসনের দিকে এগিয়ে দিয়ে হোমস বললেন, চিঠিটা এসেছে কার্লটন ক্লাব থেকে, তারিখটা আগের দিন সন্ধ্যের। ওয়াটসন চিঠিটা পড়তে শুরু করলেন। স্যার জেমস ডেমরি মিস্টার শার্লক হোমসকে অভিনন্দন জানাচ্ছেন। আগামীকাল বিকেল 4:30 তিনি মিস্টার হোমসের সঙ্গে দেখা করতে আসবেন। স্যার জেমস লিখেছেন ব্যাপারটা যেমন গোপনীয় তেমনই গুরুত্বপূর্ণ বটে, তাই তিনি আশা করেন মিস্টার হোমস এই সাক্ষাৎকারে রাজি হবার জন্য যথাযথ চেষ্টা করবেন এবং কার্লটন ক্লাবে টেলিফোন করে তার সম্মতি জানিয়ে দেবেন। চিঠিটা পড়ার পরে ফেরত দিয়ে অন্যমনস্কভাবে হোমস বললেন, সম্মতি আমি দিয়েছি। তারপর কিছুক্ষণ থেমে বললেন, আচ্ছা ওয়াটসন, জেমস ডেমরি সম্বন্ধে তুমি কিছু জানো? ওয়াটসন বললেন, শুধু এইটুকু জানি যে অভিজাত সমাজে এই নামটা সকলের মুখে মুখে ফেরে। আমি তার চেয়ে একটু বেশি জানি। হ্যারারফোর্ড উইলের মামলায় তার স্যার জর্জ লুইয়ের সঙ্গে যোগাযোগের কথা নিশ্চয়ই তোমার মনে পড়ছে। সুতরাং নিশ্চয়ই আশা করতে পারি কোনো বাজে ব্যাপার এ নয়। অবশ্যই আমাদের সাহায্য তার প্রয়োজন। কি বললেন? আমাদের সাহায্য? হ্যাঁ, অবশ্য তুমি যদি রাজি থাকো। ওয়াটসন তুড়ি মেরে বললেন, রাজি? বলো কি? এতে আমি সম্মানিত বলে মনে করব। তাহলে তুমি তো সময়টা জানলে, 4:30। ব্যাস, আপাতত আমরা আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। ঠিক কাটায় 4:30 বিরাট প্রভু অভিজাত কর্নেল স্যার জেমস বেকার স্ট্রিটের হোমসের বাড়িতে এলেন। ওয়াটসন আগে থেকেই হাজির ছিলেন। সসম্মানে অভিবাদন জানিয়ে স্যার জেমস বললেন, অবশ্যই ডক্টর ওয়াটসনকেও এখানে পাবো বলে আশা করেছিলাম। তার সাহায্য একান্তই প্রয়োজন হবে, কারণ এমন এক ব্যক্তির সঙ্গে আমাদের কারবার করতে হবে যে মারধর করতে অভ্যস্ত এবং কোনো কিছুতেই যে বাধা মানে না। বলতে কি, অমন সাংঘাতিক লোক সারা ইউরোপে আর একজনও আছে কিনা সন্দেহ। ঈষৎ হেসে হোমস বললেন, অমন উচ্ছ্বসিত বিশেষণ আমি আরও কয়েকজন প্রতিদ্বন্দ্বীর মুখে শুনেছি। আপনি বুঝি ধূমপান করেন না? কিছু মনে করবেন না যদি আমি পাইপ ধরাই। আপনার এই ব্যক্তি যদি স্বর্গত প্রফেসর মরিয়ার্টির থেকেও বা জীবিত কর্নেল মোবানের থেকেও ভয়ঙ্কর হয়, তাহলে নিশ্চয়ই তিনি আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে যোগ্য। নামটা কি জানতে পারি? স্যার জেমস বললেন, ব্যারন গ্রুনারের নাম শুনেছেন? মানে অস্ট্রিয়ার সেই খনির কথা বলছেন? হোমস বললেন। দস্তানা পরা দুহাত উঁচু করে কর্নেল ডেমরি হেসে উঠলেন। আপনাকে হারিয়ে দেওয়ার কোনো উপায়ই নেই দেখছি মিস্টার হোমস। বাবা, চমৎকার! ইতিমধ্যেই আপনি তাকে খনি হিসেবে চিহ্নিত করেছেন। হোমস বললেন, ইউরোপের দেশ বিদেশের অপরাধের খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা আমার কাজ। প্রাগে যা ঘটেছে সে খবর যারা রাখে, ভদ্রলোকের এই অপরাধ সম্বন্ধে তাদের মনে কি বিন্দুমাত্র সন্দেহ থাকতে পারে? বেঁচে গেলেন নিতান্ত একটা খুঁটিনাটি বিষয়ে, আর একটা সাক্ষীর মৃত্যুর ফলে। গিরিবর্তে ওই তথাকথিত দুর্ঘটনাটা যে আসলে হত্যাকাণ্ড, এতে আমি এতই নিঃসন্দেহ যেন আমি নিজের চোখে তিনি হত্যা করেছেন দেখেছি, এবং এও জানি যে ইংল্যান্ডে তিনি এসেছেন এবং তার এই ধারণা জন্মেছে সে আজই হোক বা কালই হোক আমি তার বিপক্ষে যাব। তা এখন আবার ব্যারন গ্রুনার কি করলেন? এই সেই পুরনো দুর্ঘটনারই জের নয় তো? স্যার জেমস বললেন, না, তার চেয়েও খারাপ। চোখের সামনে একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটতে চলেছে এবং তার পরিণতি কোন দিকে এগোচ্ছে তা স্পষ্ট উপলব্ধি করা, অথচ প্রতিকারের কোনো উপায় নেই। এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর কি হতে পারে?
যার পক্ষ নিয়ে আমি কাজ করছি তার ওপরে আপনার সহানুভূতি আছে তো? আমি জানতাম না যে আপনি অপর কোনো ব্যক্তির তরফ থেকে কথা কইছেন। কে সেই ব্যক্তি? খবরটার জন্য দয়া করে চাপ দেবেন না এখনই মিস্টার হোমস। আমি গিয়ে যেন বলতে পারি যে তার অত্যন্ত সম্মানিত নামটি প্রকাশ করা হয়নি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার উদ্দেশ্য অতি মহৎ, কিন্তু তা সত্ত্বেও তিনি এখনই তার নামটি প্রকাশ করতে চান না। এ প্রসঙ্গে বলি, এটা না বললেও চলতো। আপনার দক্ষিণের ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকবেন। অতএব মক্কেল ভদ্রলোকের নামটি বোধ হয় আর প্রয়োজন নেই। আমি দুঃখিত, আমার মামলার একটা দিকই রহস্যে ভরা থাকুক, এই আমি চাই। দুদিকে দুটো রহস্য থাকা ভারী গোলমেলে। মামলাটা আমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছি স্যার জেমস। এই কথা শুনে জেমস হতাশাগ্রস্ত হলেন। আপনার এই সিদ্ধান্তের গুরুত্ব আপনি ঠিক উপলব্ধি করতে পারছেন না মিস্টার হোমস। এক মহাধাঁধাতে আমায় ফেললেন আপনি। কারণ যখন ঘটনাটা শুনবেন নিশ্চয়ই মামলাটা নেবার ব্যাপারে আপনি গর্ববোধ করবেন, কিন্তু তা প্রকাশ না করার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। যেটুকু আমার পক্ষে প্রকাশ করা সম্ভব শুনবেন কি? বেশ, কিন্তু মামলাটা যে নেব এমন কথা আমি দিচ্ছি না। ঠিক আছে, জেমস বললেন। প্রথমে জিজ্ঞেস করি, জেনারেল দ্য মার্ভিলের নাম শুনেছেন কি? খাইবার খ্যাত দ্য মার্ভিলের কথা বলছেন? হোমসের কৌতূহল। হ্যাঁ, শুনেছি, জেমস বললেন। তার একটি মেয়ে আছে, নাম ভায়োলেট দ্য মার্ভিল। মহিলাটি তরুণী, ধনী, সুন্দরী, খুবই গুণবতী। এই অপূর্ব সুন্দরী নিষ্পাপ মেয়েটিকে এই শয়তানের কবল থেকে উদ্ধার করাই আমাদের কাজ। ব্যারন গ্রুনারের বুঝি তার উপর আকর্ষণ আছে? জেমস বললেন। অত্যন্ত রূপবান এই লোকটির ব্যবহারের মধ্যে যে রহস্য আর রোমাঞ্চের আমেজ আছে তা যে কোনো মহিলাকে টানার পক্ষে যথেষ্ট। শোনা যায় নারী জাতির ওপর এমনই তার প্রভাব যে তাদের নিয়ে তিনি যা খুশি তাই করতে পারেন, এবং এই ক্ষমতার সম্পূর্ণ সুযোগ তিনি গ্রহণ করে থাকেন। হোমস জিজ্ঞাসা করলেন, কিন্তু মিস ভায়োলেট দ্য মার্ভিলের মতো মহিলার সংস্পর্শে তিনি কেমন করে এলেন? জেমসের উত্তর, ভূমধ্যসাগরে এক ইয়ট নৌকো প্রতিযোগিতার ঘটনাকে কেন্দ্র করে ওদের আলাপ। দলটি সুনির্বাচিত হলেও সবাই নিজের নিজের ভাড়া দিয়েছিলেন। মিস ভায়োলেটের সংস্পর্শে এসে তিনি এমনই প্রভাব বিস্তার করেন যে মহিলার হৃদয় জয় করে ফেলেন একেবারে। ভদ্রমহিলা ভালোবাসায় একেবারে ডুবে গেছেন। ব্যারনকে বাদ দিয়ে তিনি আর পৃথিবীর কাউকেই ভাবতে পারছেন না। তার বিরুদ্ধে একটি কথাও তিনি শুনতে চাইছেন না। ফলে আগামী মাসেই ওদের বিয়ে হচ্ছে। আরও মুশকিল, তিনি সাবালিকা এবং লৌহ কঠিন তার সিদ্ধান্ত। কিছুতেই তাকে বিরত করা যাচ্ছে না। হোমস জিজ্ঞাসা করলেন, অস্ট্রিয়ার ব্যাপারটা জানেন তিনি? জেমস হতাশা মিশ্রিত স্বরে বললেন, অতীত জীবনের সমস্ত কেলেঙ্কারির কথা ধূর্ত শয়তান তাকে শুনিয়েছেন, কিন্তু এমনই কৌশলে শুনিয়েছেন যাতে মনে হয় আসলে তিনি নিষ্পাপ, বরং আত্মোৎসর্গই করে এসেছেন, এবং তার এই কাহিনী ভদ্রমহিলা সম্পূর্ণ সত্য বলে বিশ্বাস করেছেন। মহিলার বাবা দ্য মার্ভিল ভদ্রলোক ভগ্ন স্বাস্থ্য। অমন বলিষ্ঠ সৈনিকটি এই ঘটনার পরে একেবারে ভেঙে পড়েছেন। যুদ্ধক্ষেত্রে তিনি কঠিন স্নায়ুর পরিচয় দিয়ে এসেছেন, কিন্তু এখন অত্যন্ত বৃদ্ধ, অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন, কাঁপতে থাকেন থেকে থেকে। অস্ট্রিয়ার এমন বলিষ্ঠ বিচক্ষণ শয়তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার শক্তি তার নেই। আমার মক্কেল ভদ্রলোক তার পুরনো বন্ধু। বহু বছর থেকেই তাদের মধ্যে গাঢ় বন্ধুত্ব। ফ্রক পরা অবস্থা থেকেই মহিলাটিকে আমার মক্কেল জানেন। আপনার সঙ্গে যোগাযোগটা তার মতলব মতোই, এবং আগেই বলেছি কোনো মতেই তার নামটি এই মামলার সঙ্গে জড়িত থাকবে না। হোমস রাজি হলেন মামলাটা নিতে, এবং ভদ্রলোকের ঠিকানা ও ব্যক্তিগত টেলিফোন নম্বর জিজ্ঞাসা করে ডায়েরিতে লিখে রাখলেন। ব্যারনের বর্তমান ঠিকানাটাও জেনে নিলেন। কিংস্টনের নিকটবর্তী ভার্নন লজে তিনি থাকেন। বিরাট বাড়ি। কি একটা ব্যবসায় তার কপাল খুলে যায়। ব্যবসাটা খুব যে পরিষ্কার তা নয়, এবং প্রচুর টাকার মালিক হওয়ায় তিনি শত্রু হিসেবে আরও মারাত্মক হয়ে উঠেছেন। হোমস জিজ্ঞাসা করলেন, এতক্ষণ যা যা বললেন এর বেশি আর কি কোনো খবর আপনি দিতে পারেন? জেমস বললেন, খুব খরচে মানুষ তিনি। ঘোরার ব্যাপারে উৎসাহ আছে। কিছুকাল হার্লিংহামে পোলো খেলেছিলেন, কিন্তু তারপর প্রাগের ব্যাপারটা চাউর হয়ে পড়ার পর ছেড়ে দিতে বাধ্য হন। বই আর ছবি সংগ্রহের নেশাও তার আছে। ললিত কলার প্রতি প্রচুর আকর্ষণ তার,
এবং চীন দেশের মৃৎশিল্পে সম্বন্ধে তাকে একজন বিশেষজ্ঞ বলা যেতে পারে। ও বিষয়ে তার লেখা একটা বইও আছে। স্যার জেমস চলে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর ওয়াটসনকে হোমস বললেন, বলো ওয়াটসন, কি মনে হয় তোমার? ওয়াটসন বললেন, তোমার ভদ্র মহিলাটির সঙ্গে দেখা করা উচিত। হোমস মন্তব্য করলেন, ওয়াটসন, তার অসুস্থ পিতা যখন তাকে বুঝিয়ে কিছু করতে পারেননি, তখন কি আমার মতো এক অপরিচিত ব্যক্তির পক্ষে তো সম্ভব? তবে আমার মনে হয় আমাদের এখন এক সম্পূর্ণ অন্য দিক দিয়ে কাজের নামা উচিত। এ ব্যাপারে মিনোয়েল জনসন বেশ কাজে আসবে। এই প্রসঙ্গে পাঠকদের জানিয়ে রাখা ভালো, এই শিনোয়েল জনসন প্রথমে বিখ্যাত হয় এক ভয়ঙ্কর শয়তান হিসেবে এবং দুবার তাকে পার্কহার্স্ট জেল খাটতে হয়। শেষ পর্যন্ত তার মধ্যে অনুতাপ আসে, হোমসের সান্নিধ্যে আসে সে। লন্ডনের সুবিশাল অপরাধ জগতে সে হোমসের প্রতিনিধি হয়ে এমন অনেক সংবাদ সংগ্রহ করে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের গোয়েন্দা বলে সে নির্ঘাত ধরা পড়ে যেত। দুবার জেল খাটার ফলে যে জৌলস তার মধ্যে এসেছিল, তার বলে যে কোনো জুয়ার আড্ডায় তার স্বচ্ছন্দ গতি ছিল। তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি ও সজাগ মগজের জন্যে সংবাদ সংগ্রহের ব্যাপারে সে হয়ে উঠেছিল আদর্শ স্থানীয়। শার্লক হোমস তাই ঠিক করলেন তার সাহায্য নেবেন। যথাসময়ে শিনোয়েল রিপোর্ট নিয়ে এলেন। বিরাট বপু, লাল মুখ, কার্ভি রোগে ভোগা ভোগা চেহারা, উজ্জ্বল কালো দুচোখ ছাড়া চাতুর্যের কোনো পরিচয় তার মধ্যে আপাত দৃষ্টিতে দেখা যায় না। তার পাশে যে তরুণীটিকে তিনি সঙ্গে এনেছিলেন, এক হারা চেহারার মেয়েটি যেন অগ্নিশিখা। তরুণীটির দিকে তাকিয়ে বেশ বোঝা যায় কয়েক বছরের ভয়ঙ্কর পাপের জীবন আর দুঃখভোগ তাদের কুৎসিত ছাপ তার উপর রেখে গেছে। মোটা গদার মতো হাত দিয়ে তাকে নির্দেশ করে শিনোয়েল জনসন বলল, এই হলো মিস কিটি উইন্টার। আমি বলার আগেই ওর মুখে ওর কথা শুনুন। আপনার কাছে খবর পাওয়ার 1 ঘন্টার মধ্যেই ওর সন্ধান পেয়েছি। তরুণীটি বলল, আমায় পাওয়া আর কঠিন কি? লন্ডনের নরকে গেলেই আমায় পাওয়া যাবে। পরকি শিনোয়েল, এরও ওই একই ঠিকানা। তুমি আর আমি তো পুরনো সাঙ্গাত, পরকিও। কিন্তু আরও একটা কথা আছে যার স্থান হওয়া উচিত অধঃপতনের আরও নিচের ধাপে। পৃথিবীতে যদি সুবিচার বলে কোনো বস্তু থাকে, আর সে হলো সেই লোক যাকে আপনি খুঁজছেন। মিস উইন্টার, আমরা দেখছি আপনার শুভেচ্ছা পেতে চলেছি। উত্তেজনা আতিশয্যে মেয়েটি ভয়ঙ্করভাবে বলে উঠল, ওকে ওর উপযুক্ত জায়গায় পাঠাবার জন্য আপনি যা বলবেন তাই করব হোমস। সাদা শক্ত মুখে আর জ্বলন্ত দুচোখে যে ঘৃণা ফুটে উঠল, তা প্রকাশ করা পুরুষের পক্ষে অসম্ভব এবং স্ত্রীলোকের পক্ষে কদাচিৎ সম্ভব হতে পারে। ক্রোধে ফোঁস করতে করতে মিস উইন্টার বলল, আমার অতীত ঘটনার মধ্যে আপনার যেতে হবে না মিস্টার হোমস। শুধু জানবে আমার এই অবস্থার জন্যে দায়ী অ্যাডেলবার্ট গ্রুনার। কোনো রকমে যদি তাকে টেনে নামাতে পারি। দাঁত চিবিয়ে বলল, আমার মতো অসংখ্য মেয়েকে যে গর্তে সে নামিয়েছে, যদি তাকে নামাতে পারে সেখানে। হোমস বললেন, ব্যাপারটা কি তা শুনেছেন তো? পরকি শিনোয়েল আমায় বলেছিল এবার সে আরেকটি মেয়ের পিছু নিয়েছে। এবার আবার বিয়ে করতে চায় তাকে, এবং সেই বিয়ে আপনি বন্ধ করতে চান। হোমস বললেন, মেয়েটির বিচার বুদ্ধি লোপ পেয়েছে। প্রেমে সে পাগল। লোকটি সম্বন্ধে সমস্ত কিছুই শুনেছে সে, কিন্তু কোনো কিছুই গ্রাহ্য করে না। মিস উইন্টার বলল, খুনের কথাটা শুনেছে? হ্যাঁ, হোমস ছোট্ট করে বললেন। বলেন কি? সমস্তটাই সে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে। উইন্টারের প্রশ্ন, বোকাটার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ দেখিয়ে দিতে পারেন না? হোমস আগ্রহ নিয়ে বললেন, এ ব্যাপারে আপনার সাহায্য পেতে পারি। মিস উইন্টার জ্বলে উঠে বলল, কেন? আমি নিজেই কি একটা প্রমাণ নই? যদি তার সামনে দাঁড়িয়ে বলি আমার সঙ্গে কেমন ব্যবহার সে করেছে? হোমস আশান্বিত হয়ে বললেন, করবেন তো? নিশ্চয়ই। মিস উইন্টার অতীত ঘটনায় ফিরে গিয়ে নরম স্বরে বলল, আমি তখন ভালোবাসতাম ওকে। ও যা কিছু করতো সব কিছুতেই আমার সায় ছিল, ঠিক যেমন এই বোকা মেয়েটির ব্যাপারে এখন হচ্ছে। সত্যি বলতে কি, কেবল একটা জিনিসে আমার ভারী অস্বস্তি হতো, কিন্তু ও বিষাক্ত মিথ্যা কথা দিয়ে অত্যন্ত মোলায়েম করে এমনভাবে বুঝিয়ে দিত যে তাও বিশ্বাস করেছিলাম আমি, নতুবা সেই দিন রাত্রেই আমি এর সংস্পর্শ ছেড়ে দিতাম। এ হলো ওর একটা নোটবুক। বইটা বাদামি চামড়ায় এমনভাবে বাঁধানো যাতে চাবি বন্ধ করা যায়। সেটার মলাটের ওপর তার 2 বাহু সোনা অক্ষরে লেখা। সে রাতে হয়তো ও নেশা করে থাকবে, না হলে নিশ্চয়ই সেটা ও আমাকে দেখাতো না। হোমসের প্রশ্ন, কি সেটা? উইন্টার বলল, জানেন মিস্টার হোমস, লোকটা মেয়ে সংগ্রহ করে আর সেই সংগ্রহ নিয়ে বড়াই করে বেড়ায়।
যেভাবে মানুষ পোকামাকড় আর প্রজাপতি সংগ্রহ করে থাকে সেইভাবে ও মেয়ে সংগ্রহ করে। সেই সব কীর্তির উল্লেখ আছে তার ওই বইতে, তাদের ফটো, নাম ধাম, খুঁটিনাটি বিষয়, তাদের সম্বন্ধে সব কিছু। হোমস উত্তেজনায় টান টান হয়ে বললেন, কোথায় আছে সেটা? উইন্টারের উত্তর, কোথায় আছে তা আমি কেমন করে বলবো? 1 বছরেরও বেশি হলো আমি ওকে ছেড়ে এসেছি, তবে তখন কোথায় থাকতো তা আমি জানি। অনেক ব্যাপারে সে ছিল খুব পরিপাটি আর গোছালো, তাই হয়তো এখনও সেটা ভিতরের পড়বার ঘরের তাকের সেই খোপটার মধ্যেই আছে। চেনেন ওর বাড়ি? হোমস বললেন, তার পড়ার ঘরে আমি গিয়েছি। মিস উইন্টার তারিফ করে বলল, তাই নাকি? দারুণ চটপট কাজে লেগেছেন দেখছি। মনে হচ্ছে বোধহয় এবার সে তার উপযুক্ত প্রতিপক্ষ পেয়েছে। বাইরের পড়বার ঘরটায় আছে একটা চীনামাটির পাত্র, 2 জানলার মাঝখানের বড় কাচের আলমারির মধ্যে, আর তার ডেস্কের পেছনের দরজাটা দিয়ে যেতে হয় ভিতরের বসবার ঘরটায়। ছোট ঘর সেটা, সেখানে সে তার কাগজপত্র সব রাখে। ঠিক আছে। হোমস মিস উইন্টারকে বললেন, কাল সন্ধ্যাবেলা 5টা নাগাদ যদি আপনি এখানে আসেন তো ভালো হয়। ইতিমধ্যে আমি ভেবে দেখছি যদি ওই ভদ্রমহিলার সঙ্গে আপনার সাক্ষাতের ব্যবস্থা করা যায়। আপনি যে সাহায্য করতে চাইছেন তার জন্য আপনাকে অসংখ্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখি। বলা বাহুল্য যে যাদের হয়ে আমি কাজ করছি ভালো পয়সাই তারা দেবেন। না না মিস্টার হোমস, চেঁচিয়ে উঠল উইন্টার, টাকার জন্য মোটেই আমি আসিনি। লোকটাকে যদি কাদার মধ্যে নামাতে পারি তাহলেই আমার প্রতিশোধ নেওয়া হবে। সেই কাদামাখা মুখটা আমি জুতো দিয়ে মারাবো, আর সেটাই হবে আমার পুরস্কার। যে কোনো দিন যে কোনো সময় ওর পিছু লাগতে হলে সব সময় আমি প্রস্তুত। আমাকে কোথায় পাওয়া যাবে এই গোর্কির কাছ থেকেই তা জেনে নেবেন আপনি। নির্দিষ্ট দিনে মিস উইন্টারকে নিয়ে হোমস ওয়াটসন সহ 104 নং বার্কেলে স্কোয়ার সে প্রাক্তন সৈনিকটির বাড়ির সামনে এসে দাঁড়ালেন ঠিক 5:30টার সময়। হলুদ পর্দা লাগানো একটা চওড়া বসবার ঘরে একজন ভৃত্য পথ দেখিয়ে নিয়ে এসে হোমসদের বসালো। ভদ্রমহিলা তাদের জন্য সেখানে অপেক্ষা করছিলেন। অত্যন্ত গম্ভীর ফ্যাকাশে ভদ্রমহিলা, স্বনির্ভর, পর্বত চূড়ায় তুষারের মতোই অনড় আর সুন্দর বলে তাকে মনে হলো। হোমসদের আসার উদ্দেশ্য তিনি অবশ্যই জানতেন। শয়তানটা আমাদের সম্বন্ধে তার মন বিষিয়ে দেবার সুযোগ ছাড়েনি। তবে মিস উইন্টারকে দেখে যেন আশ্চর্য হয়েছিলেন তিনি, কারণ এমন ভঙ্গিতে তিনি আমাদের দুজনকে চেয়ার দুটো দেখিয়েছিলেন যেন কোনো মঠাধ্যক্ষার সঙ্গে দুজন কুষ্ঠরোগগ্রস্ত ভিখারি দেখা করতে এসেছে। কোনো গিরিগুহার থেকে যেন আওয়াজটা আসছে। এভাবে তিনি বললেন, আপনার নাম তো আমার পরিচিত, আর আপনি এসেছেন আমার ভাবীর স্বামী ব্যারন গ্রুনার সম্বন্ধে আমার মন বিষিয়ে দিতে। শুধু ভাবার অনুরোধেই আমি আপনার সঙ্গে দেখা করছি। আগে থেকে আপনাকে বলে রাখি, যাই বলুন আমার ওপর তার কোনো প্রতিক্রিয়াই হবে না। তবুও ভয়ানক পরিণতির কথা নানাভাবে ওকে বললেন হোমস। পরিস্থিতির লজ্জা, ভয়, যন্ত্রণা, হতাশা সবকিছু। এত উত্তাপের কথাগুলো কিন্তু তার গজদন্ত শুভ্র কপলে তার অন্যমনস্ক দুচোখে আবেগের রেখামাত্র সহ্য আর করতে পারল না। হোমস বুঝতে পারল তিনি ভাবাবেগের স্বপ্নে বিভোর, এ পৃথিবীর যেন নন। কিন্তু তা সত্ত্বেও তার কথার মধ্যে অনিশ্চয়তার কোনো আভাস পাওয়া গেল না। সব শোনবার পর ভদ্রমহিলা বললেন, ধৈর্যের সঙ্গেই আমি আপনার কথা শুনলাম মিস্টার হোমস, এবং তবুও তার প্রভাব আমার ওপর যেমনটি ছিল ঠিক তেমনই রয়েছে। জানতাম আমার বাগদত্ত অ্যাডেলবার্টে ব্যারনের প্রচুর ঝড় ঝঞ্ঝার মধ্যে জীবন কেটেছে, ফলে সে প্রচুর ঘৃণা কুড়িয়েছে। অন্যায়ভাবে অনেক অপরাধের অভিযোগ তার ওপর পড়েছে। যারা তার নামে মিথ্যা অপবাদ, নিন্দা আমায় শুনিয়েছেন, আপনি হলেন তাদের মধ্যে সর্বশেষ। হয়তো আপনি যা যা বললেন তা আমার ভালোর জন্যই বলেছেন, যদিও আপনি এই জন্যে পয়সা পাচ্ছেন এবং তার জন্য আমার বিরুদ্ধাচরণ করতে পারেন। তা যাই হোক, আমার শেষ কথা হলো আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। যদি বা তার কোনো মহৎ হৃদয়ের কোনো ব্যাপারে পতন হয়ে থাকে, হয়তো আমি এসেছি বিশেষ করে আবার তাকে তার উপযুক্ত উচ্চ পর্যায়ে পুনঃপ্রতিষ্ঠিত করতে। ঠিক বুঝতে পারছি না। হঠাৎ হোমসের সঙ্গের তরুণীটির দিকে ফিরে বললেন, কে এই তরুণী? হোমস পরিচয় করিয়ে দিতে যাচ্ছিল মিস উইন্টারের সঙ্গে, কিন্তু তাকে থামিয়ে দিয়ে ঘূর্ণি বাতাসের মতো চেয়ার থেকে লাফিয়ে উঠে সক্রোধে গর্জন করে মিস উইন্টার বলে উঠল, আমি ওর জীবনের শেষ রমণী, এমনই শতাধিক নারীর একজন আমি, যাদের সে লোভ দেখিয়েছে, ভোগ করেছে আর শেষ পর্যন্ত সর্বনাশ করে আবর্জনার গাদায় ফেলে দিয়েছে। ঠিক যেমনটি আপনাকেও করবে। সেই আবর্জনা আপনার কাছে কবর হয়ে উঠবে, এবং তা যদি হয় সেটাই আপনার পক্ষে মঙ্গল হবে। বোকা মেয়ে, আমি বলছি ওকে বিয়ে করলে তখন আর মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না আপনার।
আপনি বাঁচুন মরুন তাতে আমার কিছু আসে যায় না। বলছি তাকে ঘৃণা করি বলে, সে আমার যে ক্ষতি করেছে তার উপর প্রতিশোধ নেব বলে। মিস দ্য মার্ভেল অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, এসব বিষয় নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাই না। আমার শেষ কথা এই, আমার ভাবি স্বামী জীবনে 3 বার মতলববাজ স্ত্রীলোকের হাতে পড়ে বিপথে গিয়েছিলেন এবং তার জন্যে আমি আন্তরিকভাবে অনুতপ্ত। কি বললেন? 3 বার? প্রচণ্ড চিৎকার করে তরুণী মিস উইন্টার বলে উঠল, নির্বোধ, অত্যন্ত নির্বোধ আপনি। বরফ গলা গলায় এর উত্তরে মিস দ্য মার্ভেল বললেন, সাক্ষাৎকারটা এখানে শেষ হোক মিস্টার হোমস। বাবার কথায় আমি আপনার সঙ্গে দেখা করতে আপত্তি করিনি, কিন্তু তার মানে এই নয় যে এই উন্মাদ মহিলাটির প্রলাপ আমায় শুনতে হবে। একটা শপথ করে মিস উইন্টার তীরের বেগে তার দিকে ধেয়ে যাচ্ছিল এবং যদি ওয়াটসন তার হাত না ধরে ফেলতেন তাহলে নির্ঘাত সেই অসহ্য মেয়েটির চুল ধরে টানতে টানতে তাকে ওয়াটসন দরজার দিকে নিয়ে গেলেন। ফলে কোনো কেলেঙ্কারি হলো না। গাড়িতে তোলা হলো তাকে, কারণ ক্রোধে সে একেবারে পাগলের মতো হয়ে উঠেছিল। সবাই মিলে তরুণীটিকে রক্ষা করবার চেষ্টা করছিলেন, কিন্তু তার তরফ থেকে ওরা যেরকম অনিরুত্তাপ, উদাসীনতা আর আত্মতুষ্টির পরিচয় পেলেন তা অত্যন্ত বিরক্তিকর। ওরা বিরক্ত হয়ে চলে এলেন। 2 দিন নির্বিঘ্নে কেটে গেল। ওয়াটসন দেখলেন গ্র্যান্ড হোটেল আর চিয়ারিং ক্রস স্টেশনের মাঝামাঝি একটা জায়গা। হ্যাঁ, স্পষ্ট মনে পড়ছে ওয়াটসনের। একজন একপেয়ে মানুষ সেখানে সান্ধ্য কাগজে হলদের ওপর কালো হরফে লেখা সে ভয়ঙ্কর খবরটা, বড় বড় টাইপে ছাপা, শার্লক হোমসের ওপর মারাত্মক আক্রমণ। কয়েক মুহূর্তের জন্য হয়তো ওয়াটসন অভিভূত হয়ে দাঁড়িয়েছিলেন, তারপর যেন মনে হচ্ছে একটা কাগজ ছিনিয়ে নিয়েছিলেন তিনি। আর তারপরেই পয়সা দেয়নি বলে ধমক খেয়েছিলেন কাগজওয়ালার কাছে, আর তারপর একটা ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছিলেন সেই ভয়ঙ্কর খবরটা। সেটা হলো, অত্যন্ত দুঃখের সঙ্গে জানা গেছে যে বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ মিস্টার শার্লক হোমসকে আজ দিনের বেলায় এক মারাত্মক আক্রমণের খোরাক হতে হয় এবং ফলে তার অবস্থা খারাপের দিকে যায়। সঠিক কোনো বিবরণ আমাদের হাতে আসেনি, তবে মনে হয় সেটা সাংঘাতিক হয়েছিল বেলা 12টা নাগাদ রিজেন্ট স্ট্রিটের ক্যাফে রয়্যালের সামনে। আক্রমণটা করে লাঠি হাতে 2 জন লোক। চিয়ারিং ক্রস হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তার অনুরোধে তার বেকার স্ট্রিটের বাড়িতে। আততায়ীরা বেশ প্রস্তুত হয়ে এসেছিল। লোকজনদের এড়িয়ে তারা পালিয়ে যায় ক্যাফে রয়্যালের ভিতর দিয়ে পেছনের গ্লাস হাউস স্ট্রিট দিয়ে। নিশ্চয়ই তারা সেই অপরাধী দলের, শার্লক হোমসের পরে যার রাগ ছিল। লেখাটা পড়ে নিয়েই ওয়াটসন একটা গাড়ি ধরে চললেন বেকার স্ট্রিটের পথে। বিখ্যাত সার্জন স্যার লেসলি ওকশটকে হল ঘরে দেখলেন। তার ব্রুহাম গাড়ি তার অপেক্ষায় রয়েছে। তার রিপোর্ট হলো, ঠিক এই মুহূর্তে কোনো ভয় নেই। মাথার খুলিতে 2টো গভীর ক্ষত আর প্রচুর আঘাতের চিহ্ন। অনেকগুলো সেলাইয়ের প্রয়োজন হয়েছে, মরফিন দেওয়া হয়েছে, সুতরাং শান্তভাবে থাকা দরকার। তবে কয়েক মিনিটের জন্য সাক্ষাৎকারের অনুমতি নিয়ে ওয়াটসন অন্ধকার ঘরটায় প্রবেশ করলেন। রোগী ছিল সম্পূর্ণ সজাগ। ধরা ধরা গলায় ফ্যাস ফ্যাস আওয়াজে ওয়াটসনের নাম উচ্চারিত হতে শোনা গেল। পাশে বসে মাথা নিচু করে রইলেন ওয়াটসন। তাকে দেখে হোমস বিড়বিড় করে দুর্বল গলায় বললেন, অত ঘাবড়াবার কিছু নেই, ততটা সাংঘাতিক কিছু নয় যতটা ভাবছ। ওয়াটসন বললেন, ঈশ্বরকে ধন্যবাদ এর জন্যে। হোমস বললেন, তুমি তো জানোই লাঠি নিয়ে লড়াইতে আমি বিশেষজ্ঞ। ওর আঘাত বেশিরভাগই আমি প্রতিহত করেছি, কিন্তু ওই 3য় লোকটাকে সামলানো আমার পক্ষে সম্ভব হয়নি। ডক্টর ওয়াটসন নিরুপায় হয়ে ভগ্নস্বরে বললেন, এখন আমি কি করি বলো তো? সেই শয়তানটাই ওদের পাঠিয়েছিল। তোমার কথা পেলে আমি আগে গিয়ে ওর চামড়া ছাড়িয়ে নেব হোমস। হোমস কম্পিত স্বরে বললেন, এখন নয়, কিছুই আমরা এখন করতে পারবো না, যতদিন পর্যন্ত না পুলিশ কিছু করছে। দাঁড়াও, আমার মাথায় একটা মতলব এসেছে। আমাদের প্রথম কাজই হবে এখন আমার আঘাতটাকে খুব মারাত্মক বলে প্রচার করা। খবর নিতে আমার কাছে আসবে ওরা। এখন হবে, পারিয়ে বলবে ওয়াটসন, বলবে এই সপ্তাহটা আমি টিকে যাব কি না যথেষ্ট সন্দেহ। মগজের প্রচুর আঘাত, ভুল বকছি, যা খুশি বলতে পারো, যত খুশি বাড়িয়ে বলবে, কোনো অসুবিধা নেই। ওয়াটসন বললেন, স্যার লেসলি ওকশট কি বললেন? ও, সে ঠিক আছে, যদিও তাতে সবসময় খারাপ যা রিপোর্ট সম্ভব তাই যেন দেন, সেরকম ব্যবস্থা করব। ওয়াটসন বললেন, আর কিছু বলবে? হোমস বললেন, শিনোয়েল জনসনকে বলবে যেন সে মেয়েটিকে আগলে রাখে, কারণ এবার সেই হবে আক্রমণের লক্ষ্য। ইতিমধ্যে ওরা নিশ্চয়ই জেনে গেছে যে এ মামলায়ও সেও আমার সঙ্গে আছে। এই কাজটা অত্যন্ত জরুরি, আজই এটা করবে।
ওয়াটসন বললেন, বেশ, এখনই যাচ্ছি। আর কি করতে হবে বলো? আমার পাইপটা ওই টেবিলের ওপর রাখা, আর তামাক। ব্যাস, ঠিক আছে। রোজ সকালে এসো, লড়াইয়ের পরিকল্পনা স্থির করা যাবে। ওয়াটসন সেদিনই সন্ধ্যায় জনসনের সঙ্গে দেখা করে ব্যবস্থা করলেন যাতে মিস উইন্টারকে শহরতলির কোনো নিভৃত হলে সরিয়ে নেওয়া হয়, এবং যতদিন না বিপদ কেটে যাচ্ছে ততদিন সে যেন চুপচাপ গা ঢাকা দিয়ে থাকে সেখানে। পুরো 6 দিন ধরে জনসাধারণ জানল যে শার্লক হোমস মৃত্যুর দ্বার দেশে। খবর যা প্রকাশিত হতে লাগলো তা অত্যন্ত গুরুগম্ভীর। তার সম্বন্ধে ভয়ানক দুঃসংবাদ ছাপা হলো কদিন ধরে। এদিকে ওয়াটসন ঘন ঘন দেখা করে জানলেন ভয়ের কোনো কারণ নেই। তার সুন্দর স্বাস্থ্য, অদম্য মনের জোরের ফলে তার উন্নতি অতি দ্রুত হতে লাগলো। গোপনীয়তার দিকে তার একটা ঝোঁক ছিল, যার ফলে অনেক নাটকীয় ব্যাপার ঘটল যা ঘনিষ্ঠতম বন্ধুর পক্ষেও আন্দাজ করা সম্ভব হয়নি। এর উদ্দেশ্য ঠিক কী হতে পারে? 7 দিনের দিন সেলাই কেটে দেওয়া হলো, যদিও কাগজে প্রকাশ পেল যে তার ইরিসিপেলাস হয়েছে। আর শান্ত পত্রিকায় এটা ঘোষণা প্রকাশিত হয়েছিল, যেটা অসুস্থতা সত্ত্বেও ওয়াটসন হোমসকে দিতে বাধ্য হলেন। সেটা হলো কোনার্ট বোট রুরিটানিয়া শুক্রবার লিভারপুল থেকে ছাড়ছে। তার যাত্রীদের মধ্যে ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনার একজন। মিস ভায়োলেট দ্য মার্ভিলের সঙ্গে বিয়ের আগে কিছু বিষয়ে সম্পত্তির বিলি ব্যবস্থা করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি। মিস মার্ভিল হলেন একমাত্র কন্যা, ইত্যাদি ইত্যাদি। অত্যন্ত ঠান্ডা মাথায় বিচলিত না হয়ে ফ্যাকাশে একাগ্র চোখে হোমস শুনলেন খবরটা। ওয়াটসন বুঝলেন খবরটায় প্রচুর আঘাত পেয়েছেন হোমস। ভগ্নস্বরে বললেন, কি বললেন? শুক্রবার? 3টে দিন মাত্র। মনে হয় শয়তানটা বিপদ এড়াবার জন্যই এই ব্যবস্থা করেছে, কিন্তু তা সে পারবে না ওয়াটসন। এবার তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে। ওয়াটসন বললেন, রাজি আছি, বলো কি করতে হবে। হোমস গম্ভীর স্বরে বললেন, পরবর্তী 24 ঘন্টা তুমি চীন দেশের শাস্ত্র সম্বন্ধে গভীরভাবে পড়াশোনা করে কাটাবে। এর কোনো উদ্দেশ্য হোমস ওয়াটসনকে জানালেন না। ওয়াটসনও এর কারণ জিজ্ঞাসা করেনি। বিনা প্রশ্নে ওর কথা মতো কাজ করা এই অভ্যাস ওয়াটসনের হয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতার ফলে। কিন্তু ওখান থেকে বেরিয়ে বেকার স্ট্রিট দিয়ে এই চিন্তা করতে করতে ওয়াটসন চলছেন, এহেন অদ্ভুত আদেশ তিনি কেমন করে পালন করবেন। শেষ পর্যন্ত সেন্ট জেমস স্কোয়ারের লন্ডন লাইব্রেরিতে গেলেন। সহ লাইব্রেরিয়ান রন্ধ্র লোমাক্সকে ব্যাপারটা খুলে বলে বেশ একটা বড়সড় বই বগলদাপা করে বাড়ি ফিরে এলেন ওয়াটসন। বাড়ি ফিরে সমস্ত সন্ধে, সমস্ত রাতটা আর বিশ্রামের জন্য সামান্য সময় বাদে পরদিন সমস্ত সকালটা ওয়াটসন শুধু প্রচুর নাম মুখস্থ করে চললেন। তারপর সুবিখ্যাত বিশেষজ্ঞদের শ্রেষ্ঠ কীর্তি সম্বন্ধে, কালবৃত্ত, তারিখ, রহস্য সম্বন্ধে, হোং ইউর চিহ্ন আর ইয়ং লোর সৌন্দর্য, তাং ইং এর লেখন আর সোং ও ওন সাম্রাজ্যের আদিম যুগের গৌরব সম্বন্ধে প্রচুর জ্ঞান অর্জন করলেন ওয়াটসন। পরদিন সন্ধ্যায় ইজি চেয়ারে হেলান দেওয়া মাথায় প্রচুর ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হোমসের কাছে ওয়াটসন পৌঁছলে হোমস হাসতে হাসতে মাস্টার মশাইয়ের মতো বললেন, পড়াশোনা ঠিকভাবে করেছো তো? ওয়াটসনের ঘাড় নাড়া দেখে বললেন, বেশ বেশ। এ বিষয়ে দিব্যি বিজ্ঞের মতো কথাবার্তা কইতে পারবে? ওয়াটসন বললেন, পারবো বলেই মনে হচ্ছে। বেশ বেশ, তাহলে ওই কোণার তাকের ওপর থেকে ওই ছোট বাক্সটা আমায় দাও দেখি। ওয়াটসন বাক্সটা এনে দিতে হোমস বাক্সটার ঢাকনা খুলে প্রাচ্যদেশীয় রেশমে মোড়া একটা ছোট্ট বস্তু খুব যত্ন করে তুলে নিলেন। সেটা খুলতে ঘন নীল রঙের একটা অপূর্ব বস্তু দেখা গেল। তিনি ওয়াটসনকে বললেন, খুব সাবধানে রাখবে, এটি মিং রাজবংশের আসল ডিমের খোসা দিয়ে তৈরি। এটি ক্রিস্টির হাত দিয়ে যত জিনিস এসেছে সেগুলোর মধ্যেও এর চেয়ে সুন্দর বস্তু আর নেই। এর একটা পুরো সেটের দাম 1 রাজার মুক্তিপণ এর সমান। বলতে কি, পিকিংয়ের রাজপ্রাসাদ ছাড়া আর কোথাও একটা পুরো সেট আছে কিনা সন্দেহ। সত্যিকারের যে কোনো সমজদারকে পাগল করে দেবার পক্ষে যথেষ্ট। ওয়াটসন বললেন, তা এটা নিয়ে আমাকে কি করতে হবে? একটা কার্ড হোমস ওয়াটসনকে দিলেন। তাতে ছাপার হরফে লেখা, ডক্টর হিলবার্টন, 369, হাফ মুন স্ট্রিট। বললেন, এটা হলো তোমার নাম আজকের সন্ধ্যাবেলার জন্যে। ব্যারন গ্রুনারের সঙ্গে দেখা করতে যাবে তুমি। তার অভ্যাস সম্বন্ধে কিছু ধারণা আমার আছে। 8:30 নাগাদ খুব সম্ভব তার কোনো কাজ থাকবে না। আগে থেকে একটা স্লিপ দিয়ে জানিয়ে দেবে তুমি দেখা করতে চাও। বলবে মিং সাম্রাজ্যের সময়কার চীনামাটির এক অপূর্ব সেটের একটা নমুনা তাকে দেখাতে চাও। ডাক্তারের পরিচয় নিয়ে যাওয়াই তোমার পক্ষে ভালো, কারণ সে ভূমিকা সহজেই পালন করতে পারবে। দুর্লভ বস্তু সংগ্রহ করাই তোমার কাজ। তাই এটা যখন তোমার হাতে এলো,
এই ব্যাপারে ব্যারনের কৌতূহলের কথা জেনে তাকে দেখাতে এসেছো এবং ভালো দাম পেলে তোমার এ বস্তু বিক্রি করতেও আপত্তি নেই। ওয়াটসন বললেন, দামটা কত বলবো? হোমস উৎসাহ নিয়ে বললেন, ভালো কথা জিজ্ঞেস করলে ওয়াটসন। যে জিনিস বিক্রি করতে চলেছ তার দাম সম্বন্ধে যদি তোমার কোনো ধারণা না থাকে তো খুব অসুবিধায় পড়বে তুমি। স্যার জেমসের কাছ থেকে আমি এটা পাই, আর তিনি পান তার এক মক্কেলের কাছ থেকে। যদি বলো জগতে এর তুলনা নেই, তাহলেও বিন্দুমাত্র বাড়িয়ে বলা হবে না। বলবো কি তাহলে? যে কোনো বিশেষজ্ঞকে দিয়ে এর দাম স্থির করিয়ে নিয়ে যেতে পারে। চমৎকার ওয়াটসন, তোমার মাথা আজ দারুণ খুলে গেছে দেখছি। ক্রিস্টি বা সৌথবের নামও করতে পারো। বলবে এ ব্যাপারে কোনো দাম বলতে তোমার সংকোচ বোধ হচ্ছে, কিন্তু যদি উনি দেখা করতে রাজি না হন? হ্যাঁ, নিশ্চয়ই রাজি হবেন। সংগ্রহের নেশা ওর মধ্যে অত্যন্ত প্রবল, বিশেষ করে এই বিষয়ে একজন বিশেষজ্ঞ বলে ওর স্বীকৃতি আছে। চলো ওয়াটসন, চিঠিটা কী লিখবে আমি বলে দিচ্ছি। কোনো উত্তরের প্রয়োজন নেই, শুধু জানাবে তুমি দেখা করতে চাও এবং কী উদ্দেশ্যে। চিঠিটা হলো চমৎকার, সংক্ষিপ্ত, বিনয় নম্র, সমজদারের কৌতূহল জাগ্রত করার পক্ষে বিশেষ উপযোগী। এক পত্রবাহককে দিয়ে পাঠিয়ে দিলাম সেটা, আর সন্ধ্যার দিকে মূল্যবান বস্তুটির সঙ্গে করে ডক্টর হিলবার্টনের কার্ড পকেট নিয়ে অভিযানে বেরিয়ে পড়লেন ওয়াটসন। ব্যারন গ্রুনারের বাড়ি আর তৎসংলগ্ন জমি দেখে স্যার জেমসের কথায় সন্দেহ করা সম্ভব হলো না। তিনি বলেছিলেন, অত্যন্ত বিত্তশালী এই ব্যারন। দীর্ঘ বাঁকা পথটার দুদিকে দুষ্প্রাপ্য কত চারা গাছ। পথটা গিয়ে বিস্তীর্ণ হয়ে একটা কাকর বিছানার চত্বরে পড়ল, প্রচুর মূর্তি দিয়ে অলঙ্কৃত। সোনার ব্যবসা যখন খুব লাভের ছিল, এক দক্ষিণ আফ্রিকার ধনকুবের তৈরি করেন এটা। বাড়িটা দীর্ঘ, কোনায় কোনায় একটা করে বুরুজ। স্থাপত্যের দিক দিয়ে গোলক ধাঁধার মতো হলেও আকার আর গঠন অত্যন্ত মজবুত ও জমকালো। প্রাচীন ভৃত্যটি ওয়াটসনকে ভিতরে নিয়ে গেল। এমনই তার পোশাক আর হাবভাব যে একদল বিশপের মধ্যেও সে বেমানান হতো না। আর এক সুসজ্জিত ভৃত্যের হাতে সঁপে দিতে সে ওয়াটসনকে নিয়ে গেল ব্যারনের কাছে। দুই জানলার মাঝখানের প্রকাণ্ড একটা খোলা আলমারি, সেই আলমারির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। এই আলমারিটাই ছিল তার চীন দেশীয় সংগ্রহের কিছু নমুনা। ওয়াটসন প্রবেশ করতে তিনি ফিরলেন, তার হাতে বাদামি রঙের ছোট একটা পাত্র। ব্যারন বললেন, বসুন ডাক্তার সাহেব। আমি আমার রত্নবাজির ওপর চোখ বোলাচ্ছিলাম আর ভাবছিলাম এর ওপরে আর কিছু সংগ্রহ করা আমার পক্ষে সম্ভব হবে কিনা। এই যে ছোট তাং যুগের নমুনাটি, এটি 7ম শতাব্দীর। এটি হয়তো আপনার দৃষ্টি আকর্ষণ করবে। আমি বলতে পারি এর চেয়ে চমৎকার কারুকাজে বা এর চেয়ে ঝলমলে জিনিস আপনি এ পর্যন্ত দেখেননি। যে মিং যুগের বস্তুটির কথা লিখেছেন, এনেছেন নাকি সেটা? ওয়াটসন সযত্নে খুলে সেটা ওর হাতে দিলেন। ডেস্কের সামনে বসে তিনি বাড়িয়ে দিলেন বাতিটা, কারণ অন্ধকার হয়ে আসছিল। তারপর পরীক্ষায় বসলেন। বাতিটা হলদে আলো তখন এসে তার মুখে পড়ল। ভালো করে তাকে লক্ষ্য করার সময় পেলাম তখন। সত্যি অত্যন্ত সুপুরুষ তিনি। সারা ইউরোপ ব্যাপী সুপুরুষ বলে তার যে খ্যাতি, তা নিঃসন্দেহে তার প্রাপ্য। আকারে তিনি মাঝারি, কিন্তু শরীরের রেখাগুলো সবই অত্যন্ত কমনীয়। মুখের রং ময়লা, প্রায় প্রাচ্য দেশীয়দের মতো। বড় বড় কালো চোখে নিস্তেজ আভা। এ চোখের আকর্ষণ উপেক্ষা করা নারীর পক্ষে অসম্ভব। তার মাথা আর চুল, তার গোঁফ ঘন কালো রঙের। গোঁফ জোড়া ছোট ছুচালো, সযত্নে মোম মাখানো। মুখায়ব সুঠাম সুন্দর, কেবল মুখের সিধে সরু দুই ঠোঁটের কথা বাদ দিলে। তা খুনির ঠোঁট বলতে যা বোঝায় অবিকল তাই। অত্যন্ত নিষ্ঠুর, চাপা, ভয়ঙ্কর গোঁফজোড়া ওভাবে রাখা ঠিক যুক্তিসঙ্গত হয়নি, কারণ তাতে আসন্ন বিপদের পূর্বাভাস। গলার আওয়াজ সুন্দর, ব্যবহার সম্পূর্ণ নিখুঁত। বয়স 42-এর কাছাকাছি। অনেকক্ষণ পরীক্ষা করবার পর ব্যারন বললেন, চমৎকার, সত্যি ভারী চমৎকার। আপনি বলছেন এরকম 6টা নিয়ে একটা সেট আপনার আছে? কিন্তু কি আশ্চর্য, এমন একটা সেট যা সত্যি ছিল আমি জানতাম না। আমি তো জানি এমন একটাই সেট ইংল্যান্ডে আছে, কিন্তু সেটার তো বাজারে আসার কথা নয়। কিন্তু কি মনে করবেন যদি জিজ্ঞাসা করি এটি আপনি কোত্থেকে পেলেন? ওয়াটসন নির্লিপ্ত ভাব বজায় রেখে বললেন, তার কি কোনো প্রয়োজন আছে? জিনিসটা 100 ভাগ আসল। আর দামের কথা যদি বলেন তো সেটা কোনো বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা করিয়ে নিলেই হবে। সন্দিগ্ধ কালো চোখের চকিত দৃষ্টিতে ওয়াটসনের দিকে তাকিয়ে ব্যারন বললেন, ভারী রহস্যজনক ব্যাপার তো। এমন দামি জিনিস কেনার আগে তো সে সম্বন্ধে সব কিছু জানতে চাওয়াই স্বাভাবিক। তবে জিনিসটা যে আসল তাতে সন্দেহ নেই।
কিন্তু তাহলেও সব রকম সম্ভাবনার কথা তো ভেবে দেখতে হবে। তাই বলছি পরবর্তীকালে যদি জানা যায় যে এই জিনিস বিক্রি করার কোনো অধিকার আপনার ছিল না। ওয়াটসন বললেন, সেরকম কোনো কথা উঠলে আমি তো আছি। তখন তো প্রশ্ন উঠবে আপনার কথার মূল্য কতটুকু, ব্যারন বক্রভঙ্গিতে বললেন। ওয়াটসন বললেন, আমার ব্যাংকরাই জামিন থাকবে। ব্যারন বললেন, তা বটে, কিন্তু তাহলেও আমার সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক ঠেকছে। ওয়াটসন নির্লিপ্তভাবে বললেন, কেনা না কেনা আপনার ইচ্ছে, আপনি সমঝদার এই হিসেবে আপনার কাছেই প্রথমে এলাম। যাই হোক, অন্যত্র বিক্রি করতে আমার কোনো অসুবিধা হবে না। ব্যারন বললেন, কে আপনাকে বলল আমি সমঝদার? জানি আমি, আপনার এই বিষয়ে একটা বই আছে। ব্যারন জিজ্ঞাসা করলেন, পড়েছেন সে বই? ওয়াটসনের ছোট্ট উত্তর, না। আরে, ব্যাপারটা যে ক্রমেই জটিল হয়ে উঠছে মশাই। আপনি একজন সমঝদার, এহেন দামি বস্তু সংগ্রহ করে থাকেন, অথচ এই বিষয়ে একমাত্র যে বই তাও পড়েননি, যা পড়লে ওই বস্তুটির প্রকৃত তাৎপর্য আর মূল্য সম্বন্ধে জানতে পারতেন। এর কি উত্তর দেবেন? ওয়াটসনের উত্তর, আমার সময় অত্যন্ত স্বল্প, আমি একজন ডাক্তার। সেটা কোনো উত্তর হলো না। ব্যারন বললেন, মানুষের কোনো হবি থাকলে যত ব্যস্তই হোক তা চরিতার্থ করবার চেষ্টা সে করবে। চিঠিটায় তো লিখেছিলেন আপনি একজন সমঝদার, তাই না? ওয়াটসনের দৃঢ় উত্তর, নিশ্চয়ই। ব্যারন তখন চোখ ঘুরিয়ে বললেন, কয়েকটা প্রশ্ন করে আপনাকে পরীক্ষা করে দেখতে পারি? আপনাকে বলতে বাধ্য হচ্ছি ডাক্তার, সত্যি যদি আপনি ডাক্তার হন, যে ব্যাপারটা ক্রমেই সন্দেহজনক হয়ে উঠেছে, বলুন সম্রাট সৌম্য সম্বন্ধে আপনি কি জানেন? আর নারার নিকটবর্তী শোষো ইনের সঙ্গে তার সম্পর্ক কি? এতেও আপনি ঘাবড়াচ্ছেন? আচ্ছা, উত্তরের ওই রাজবংশ সম্বন্ধে কি জানেন না? আর চিনেমাটির ইতিহাস কি তার স্থান বলুন দেখি? প্রচণ্ড কপট ক্রোধের সঙ্গে লাফিয়ে উঠলেন ওয়াটসন চেয়ার থেকে। বললেন, এ মশাই সহ্য করা যায় না। আপনাকে একটা ভালো জিনিস কেনবার সুযোগ দিতে এসেছি, স্কুলের ছেলের মতো পরীক্ষা দিতে আসেনি। এসব ব্যাপারে আমার জ্ঞান আপনার সমান না হলেও আমার স্থান আপনার ঠিক পরেই। যাই হোক, এরকম আপত্তিকর প্রশ্নের আমি উত্তর দেব না। স্থির দৃষ্টিতে ওয়াটসনের দিকে তাকিয়ে রইলেন ব্যারন। সেই নিস্তেজ নিরুত্তাপ ভাব আর নেই তার চোখে। হঠাৎ জ্বলে উঠল চোখ দুটো, নিষ্ঠুর দুঠোঁটের ফাঁক দিয়ে দাঁতের সারি ঝলমল করে উঠল। বললেন, বলুন তো, আসলে কি করতে আপনি এসেছেন? নিশ্চয়ই আপনি শার্লক হোমসের পাঠানো গুপ্তচর। আমার ওপর চালাকি করতে এসেছেন। শুনলাম সে মরতে বসেছে, তাই আমার ওপর নজর রাখার জন্য যন্ত্রগুলোকে কাজে লাগাচ্ছে। বিনা অনুমতিতে আপনি এসেছেন। যত সহজে এসেছেন, বেরোনো ঠিক ততটা সহজ হবে না, জানবেন। এক লাফে উঠে দাঁড়িয়েছিলেন তিনি, তাই আক্রমণ প্রহিত করবার জন্য প্রস্তুত হলেন ওয়াটসন। কারণ ভদ্রলোক ক্রোধে একেবারে আত্মহারা হয়ে উঠেছেন। হয়তো গোড়া থেকেই সন্দেহ করে এসেছিলেন, তারপর এতগুলো প্রশ্নের পর আর কোনো সন্দেহই রইল না। সত্যি আমি তাকে ঠকাতে পারিনি। পাশের একটা ড্রয়ারে হাত ঢুকিয়ে ব্যস্ত হয়ে প্রাণপণে কি খুঁজতে লাগলেন। এমন সময় হয়তো কি একটা শব্দ তার কানে এসে থাকবে, কারণ লক্ষ্য করলাম তিনি উৎসুকভাবে কান পেতে রয়েছেন। হঠাৎ ব্যারন চিৎকার করে উঠলেন, হায় হায়! তারপর সবেগে দৌড়ে গেলেন পেছনের ঘরটায়। দুপা ফেলে ওয়াটসন চলে গেলেন খোলা দরজাটার কাছে। ভিতরের সাংঘাতিক দৃশ্য দেখে চমকে উঠলেন ওয়াটসন। বাগানের দিকে জানালাটা হাট করে খোলা, সেটার পাশে দাঁড়িয়ে আছেন শার্লক হোমস। রক্তমাখা ব্যান্ডেজ বাঁধা মাথায়, মুখ ফ্যাকাশে, এক ভয়ঙ্কর ভূতের মতো দেখাচ্ছে তাকে। পর মুহূর্তেই লরেল ঝোপের একটা ফাঁক দিয়ে তার ভেতরে প্রবেশ করায় খসখস শব্দ ওয়াটসনের কানে এলো। প্রচণ্ড ক্রুদ্ধ গর্জনের সঙ্গে গৃহকর্তা তাকে তাড়া করে গেলেন খোলা জানলাটার কাছে। তারপরে যে হাড় হিম করা ঘটনা পলকের মধ্যে ওয়াটসনের চোখের সামনে ঘটে গেল, তা ভাবলে শিউরে ওঠেন এখনও ওয়াটসন। হঠাৎ গাছপালার ভেতর থেকে এক নারীর বাহু বেরিয়ে এলো, আর সঙ্গে সঙ্গে ব্যারন এক ভয়ঙ্কর চিৎকার করে উঠলেন। দুহাতে মুখ চেপে ব্যারন ঘরময় ঘুরতে লাগলেন আর সজোরে দেয়ালে মাথা খুঁড়তে শুরু করলেন। তারপর মেঝের কার্পেটের ওপর পড়ে গড়াতে দোমড়াতে লাগলেন আর এমন চিৎকার শুরু করলেন যে সারা বাড়িতে তার প্রতিধ্বনি উঠতে লাগলো। ব্যারন চেঁচিয়ে চলেছেন, পানি, পানি! ঈশ্বরের দোহাই, আমাকে একটু পানি! পাশের একটা টেবিলে রাখা জল পাত্রটা নিয়ে ওয়াটসন দৌড়ে গেলেন তাকে সাহায্য করতে। আর সে মুহূর্তে ভৃত্যের দলও দৌড়ে এলো সেখানে। তার পাশে হাঁটু গেড়ে বসে যখন তার ভয়ঙ্কর মুখটা আলোর দিকে ফিরিয়ে দিয়েছিল একজন ভৃত্য, সেই দৃশ্য দেখে তো অজ্ঞানী হয়ে গেলেন। অ্যাসিডটা সর্বত্র চামড়া কুড়ে করে ভিতরে ঢুকছিল আর কান বেয়ে থুতনি বেয়ে গড়াচ্ছিল। একটা চোখ ইতিমধ্যেই সাদা হয়ে গেছিল,
আর অপরটা লাল হয়ে ফুলে উঠেছে। ওয়াটসন 2 মিনিট আগেও যে মুখের প্রশংসা করেছিলেন, এখন যেন তার অবস্থা এমন কোনো সুন্দর ছবির মতো যা ভিজে নোংরা কাপড় দিয়ে ঘষে দেওয়া হয়েছে। ধ্যাবরা, বিবর্ণ, ভয়ঙ্কর, অমানসিক। ওয়াটসন কয়েকটা কথায় বুঝিয়ে দিলেন অ্যাসিড দিয়ে আক্রমণের ব্যাপারটা। কেউ জানালা দিয়ে আর অন্যেরা বেগে দৌড়াতে দৌড়াতে বনটায় গিয়ে হাজির হয়েছে, কিন্তু ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। তার উপর শুরু হয়েছে অকাল বর্ষণ। চিৎকার করতে করতে, কখনো বা ক্রোধে পাগল হয়ে তিনি প্রতিশোধকামীর বিরুদ্ধে গালাগাল শুরু করেছেন। নরকের বেড়াল কিটি উইন্টার শয়তানিটার কাজ। এর জন্য শাস্তি পেতে হবে শয়তানিটাকে। ঈশ্বর, আর জ্বালা সহ্য করতে পারছি না। ওয়াটসন তেল দিয়ে মুখটা ধুয়ে দিলেন, তুলো লাগিয়ে দিলেন যেখানে যেখানে ক্ষতের সৃষ্টি হয়েছিল। তারপর ব্যারনকে মরফিয়া ইঞ্জেকশন দিলেন। এই দুর্ঘটনার ফলে তার সমস্ত সন্দেহ ওয়াটসনের ওপর থেকে চলে গেল। এমনভাবে ব্যারন ওয়াটসনের হাত আঁকড়ে রইলেন যেন তারই ওই মরা চোখও সে বাঁচিয়ে দিতে পারবে। যেভাবে যন্ত্রণায় মোচড়াচ্ছিলেন তা দেখে গা ঘিন ঘিন করছিল ওয়াটসনের। তাই যখন ওর বাড়ির ডাক্তার এবং একটু পরে যখন বিশেষজ্ঞ এসে উপস্থিত হলেন, দায়িত্ব থেকে মুক্ত হলেন ওয়াটসন। পুলিশের এক ইন্সপেক্টর এসেছিলেন। ওয়াটসন সত্যি পরিচয়ের কার্ডটা দিলেন পুলিশকে, কারণ তা না দেওয়াটা হতো অর্থহীন এবং চরম বোকামি। কারণ ওয়াটসন স্কটল্যান্ড ইয়ার্ডে হয়ে উঠেছিলেন পরিচিত প্রায় হোমসের মতোই। ওয়াটসন সেখান থেকে সোজা বেকার স্ট্রিটে এসে দেখলেন ইজি চেয়ারে বসে আছেন হোমস। অত্যন্ত ফ্যাকাশে আর ক্লান্ত দেখাচ্ছে তাকে। আঘাতের ব্যাপারটা তো আছেই, তার উপর আবার সন্ধ্যাবেলার এই ব্যাপারে তার স্নায়ুর উপর প্রচণ্ড চাপ পড়েছে। ব্যারনের মুখের বিকৃত অবস্থার কথা আতঙ্কের সঙ্গে ওয়াটসনের মুখ থেকে শুনলেন। তারপর মন্তব্য করলেন, পাপের শাস্তি ওয়াটসন, পাপের শাস্তি। আগে হোক বা পরে হোক, এ অতি অবশ্যই আসে। আর পাপও মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। এই বলে একটা হলদে রঙের বই তিনি টেবিল থেকে তুলে ধরলেন। বললেন, এই হলো সেই বই, মেয়েটি যেটার কথা বলেছিল। এতেও যদি বিয়েটা ভেঙে না যায় তো কোনো কিছুতেই ভাঙবে না। আত্মসম্মান বোধ সম্পন্ন যে কোনো নারীর পক্ষেই এ সহ্য করা অসম্ভব। ওয়াটসনের কৌতূহল, ওর ভালোবাসার ডায়েরি বুঝি? হোমস বললেন, ওর কামার্ত জীবনের ডায়েরি। যখনই এটার কথা শুনেছিলাম মনে হয়েছিল এটা হাত করতে পারলে তা এক অত্যন্ত বলিষ্ঠ অস্ত্র হয়ে উঠবে। কিন্তু আমার মনোভাব তখন মেয়েটিকে জানায়নি, পাছে ও প্রকাশ করে বসে। এই নিয়ে অনেক ভেবে দেখলাম। তারপরে এলো আমার ওপর আক্রমণ, আর সেই সুযোগে আমি এমন ব্যবস্থা করলাম যাতে ব্যারন মনে করে আমার এ ব্যাপারে আর কোনো রকম সাবধানতার প্রয়োজন নেই। এসবই আমার অনুকূলে এলো। আরও একটু দেরি করতে পারতাম, কিন্তু ওর আমেরিকা যাওয়ার ব্যাপারেই আর তা সম্ভব হলো না। কারণ সেক্ষেত্রে আমার মারাত্মক প্রমাণটা অতি অবশ্যই উনি সঙ্গে নিয়ে যেতেন। তাড়াতাড়ি কাজ করতে হবে, অথচ রাতে গিয়ে চুরি করে আনা একেবারেই অসম্ভব, কারণ প্রচুর সাবধানী উনি। তবে সন্ধ্যাবেলা একটা সুযোগ হতে পারে যদি ওর মনোযোগ অন্য কোনো ব্যাপারে নিবদ্ধ রাখা যায়। আর সেইখানেই দরকার হলো তোমাকে আর ওই নীল বস্তুটিকে। কিন্তু তাহলেও বইটা যে ঠিক কোথায় আছে সেই বিষয়ে আমার নিশ্চিত হওয়া, এবং সময়ও মাত্র কয়েক মিনিটের বেশি নয়। কারণ চিনেমাটির সম্বন্ধে তোমার সীমিত জ্ঞান নিয়ে তুমি আর কতক্ষণ ওকে আটকে রাখতে পারবে শেষ পর্যন্ত? তাই আমি মেয়েটিকে সঙ্গে নিয়ে গেলাম ওখানে। কিন্তু কি করে আমি বুঝবো যে পোশাকের মধ্যে সযত্নে নিয়ে যাওয়া বস্তুটি কি? আমার ধারণা ছিল উইন্টার নিছক আমার কাজে সাহায্য করতে এসেছে। তারও যে একটা মতলব ছিল সেটা আমি এখন বুঝতে পারছি। ওয়াটসন বললেন, ব্যারন কিন্তু আন্দাজ করতে পেরেছিলেন যে তুমি আমাকে পাঠিয়েছিলে। হোমস বললেন, সে দুর্ভাবনা আমারও ছিল। কিন্তু তাহলেও তুমি ওকে যতক্ষণ আটকে রেখেছিলে বইটা নিয়ে নেবার পক্ষে তা যথেষ্ট হলেও পালিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট হয়নি। ততক্ষণে স্যার জেমস এসে পৌঁছলেন। হোমস তাকে স্বাগত জানিয়ে বললেন, আপনি আসায় ভারী খুশি হয়েছি। বিশিষ্ট বন্ধুটি এসেছেন আগে থেকে সময় ঠিক করে। অখণ্ড মনোযোগের সঙ্গে তিনি হোমসের বিবৃতি শুনলেন। শুনে বলে উঠলেন, অদ্ভুত অদ্ভুত কাজ করেছেন মশাই। আর ডক্টর ওয়াটসন যেমন বলছেন, সত্যি যদি ওর আঘাত সেরকম মারাত্মক হয়ে থাকে তো বিয়ে বন্ধ করার পক্ষে সেইটি হবে যথেষ্ট। এই নোংরা বইটার ব্যবহার না করলেও চলবে। এ কথায় মাথা নেড়ে আপত্তি জানালেন হোমস। বললেন, দ্য মার্ভেলের মতো মহিলারা ঠিক ওভাবে চলেন না। দুর্ভাগ্যের বলেই তিনি আরও নিবিড়ভাবে ওকে ভালোবাসতেন। সুতরাং ওভাবে নয়, আঘাতটা হবে নৈতিক দিক দিয়ে, শরীরের দিক দিয়ে নয়। এই বইটাই ভদ্রমহিলাকে ফিরিয়ে আনবে কঠিন বাস্তবে, এবং সেই কাজ আর অন্য কিছুতেই হতে পারে না। ব্যারনের নিজের হাতে এই বই লেখা, এটাকে উড়িয়ে দেওয়া কিছুতেই সম্ভব হবে না মহিলার। বইটা আর বহুমূল্য বস্তুটা নিয়ে চলে গেলেন জেমস। একটা ব্রুহাম গাড়ি তার জন্য অপেক্ষা করছিল।
এক লাফে গাড়িটায় উঠে তিনি তাড়াতাড়ি কোচম্যানকে কি নির্দেশ দিলেন, গাড়িটা সবেগে চলে গেল। ওভারকোটটার অর্ধেকটা তিনি গাড়ির জানালার উপর রাখলেন, খুলো মর্যাদাসূচক চিহ্নটা ঢাকা দেবার উদ্দেশ্যে। তবুও তা ওয়াটসনের দৃষ্টি এড়ালো না। আলো পরে ঝলমল করে উঠল। প্রচণ্ড বিস্ময়ে হা হয়ে গেলেন ওয়াটসন। তারপর সিঁড়ি বেয়ে উঠে হোমসের কাছে এসে বললেন, খবরটা বলবার জন্য যেন আমি ফেটে যাচ্ছিলাম। উনি হলেন। বাধা দিয়ে হোমস বললেন, উনি এক অকৃত্রিম বন্ধু, এক পরোপকারী ভদ্রলোক। এইটুকু কি আমাদের পক্ষে যথেষ্ট হোক ওয়াটসন? 3 দিন পরে মর্নিং পোস্ট বড় বড় হেডলাইন দিয়ে সংবাদ করল, ব্যারন অ্যাডেলবার্ট গ্রুনারের সঙ্গে মিস ভ্যালোরেট দ্য মার্ভিলের বিয়ে ভেঙে গেছে, আর মিস কিটি উইন্টারের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপের গুরুতর অভিযোগের মামলা শুরু হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও অডিও বুক বাই মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবার জন্যে। বেশি বেশি করে বই পড়বেন, কারণ বইয়ের চেয়ে ভালো বন্ধু আর হয় না।